আমরা এইরকম পদ্ধতি তো শিখেছি, হ্যাঁ, যে এইরকম ক্যালকুলেশন করে আসবে, তাই না? আমি এবার একটা পদ্ধতি শেখাচ্ছি যেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য এরকম কিছু না করে একটা শর্ট মেথডে কিভাবে করা যায়, তাই না? দেখ কি বলেছে যে সুতো, এখানে কি বলেছে যে টান টান তারে তরঙ্গের বেগটা কিসের কিসের উপর নির্ভর করছে? বেগটা হচ্ছে সুতোতে টান, আমরা টানের মাত্রা এ লিখে টান টু দি পাওয়ার এ লিখেছি, আর কি লিখেছি? একক দৈর্ঘ্যে ভর বি। এটা ছায়াপ্রকাশনী বইয়ের কত পেজে আছে জানো? 9 পেজে আছে, 9 পেজের অঙ্ক এটা। এবারে এটাকে যদি প্রথমে যখন হচ্ছে বড় কোশ্চেন হতো, তখন আমাদেরকে সলভ করে দেখাতে হতো। এবার আমি চাইবো যে সলভ না করে কিভাবে করা যাচ্ছে। দেখ আমি প্রথমে লিখবো কি যে ভি, ভি এর মাত্রাটা কত আগে লিখে নিই, এল টি টু দি পাওয়ার -1। আর টানের মাত্রা কি? টান মানে কি? একটা বল, এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। এটা টানের, টানের হচ্ছে কি? টান মানে কি? একটা বল, সেই বলের মাত্রা হচ্ছে কত? এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা মিউ, মিউ মানে হচ্ছে কি? একক দৈর্ঘ্যে ভর, মানে এম এল -1। এবার আমি বলছি যে কোনো কিছু ক্যালকুলেশন মানে ওই রকম এ বি এর সমাধান না করে কিভাবে করা যায় আমাকে বল। এই যে যে বেগ, এর মাত্রাতে এম আছে? নেই। এম আছে? নেই। এম, এম জিরো মানে কি? এম তো নেই এখানে। এই দুটো মিলে, এই দুটো মিলে এখানে এমন একটা মাত্রা আসা উচিত যেখানে এম থাকবে না। চল এই দুটোকে বল যে কি করলে এম চলে যাবে এদের মধ্য থেকে? গুণ করলে না ভাগ করলে? গুণ করলে না ভাগ করলে? ভাগ করলে চলে যাবে। এবার এবারে কথা হচ্ছে যে কাকে ভাগ করলে যাবে আমি কিন্তু বুঝতে পারছি না, বোঝার দরকার নেই। যাকে খুশি ভাগ করে দে, ঠিক আছে? ভাগ করে দেখ কি আসে। মানে আমি বলছি টি বাই মিউ করে দে। আমি চাইছি কি এম হাঁটাতে, তাই না? এম হাঁটানোর জন্য আমি কি করব? টি বাই মিউ। কেউ চাইলে মিউ বাই টি করতে পারে, যার যেটা খুশি। চল করে দেখ, করে কি আসছে দেখ। এম এল টি টু দি পাওয়ার -2 বাই এম এল টু দি পাওয়ার -1। এম আর এম কেটে যাচ্ছে। আচ্ছা তাহলে মাত্রা কি দাঁড়াচ্ছে? এল টু দি পাওয়ার এল, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এখানে কিছু দেখা দেখা লাগছে। দেখ এল টি টু দি পাওয়ার -1 কে যদি স্কোয়ার করে দিই, এল টি টু দি পাওয়ার -1 কে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 চলে আসবে না? মানে আমার কাছে যখন এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এলো তখন আমি এবার এটাকে দেখছি যে এখানে কি আছে, এখানে কি আছে। লক্ষ্য করে কি দেখছি যে এল টি টু দি পাওয়ার -1 কে যদি স্কোয়ার করি এটা চলে আসবে। তার মানে কি বোঝা যাচ্ছে না যে টি বাই মিউ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার, হ্যাঁ কি না? টি বাই মিউ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আসবে তো। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি আসবে? রুট ওভার টি বাই মিউ। ক্যালকুলেশন করে তোদের এটাই আসছে। ক্যালকুলেশন করে তোদের কি এটা আসেনি? এটাই আসছে। দেখ তোরা ক্যালকুলেশন করে টি, টি এর পাওয়ার যেটা এ, এ কত পেয়েছিস? এ পেয়েছিস হাফ, বি পেয়েছিস কত? -হাফ। তাহলে তোরা যদি ক্যালকুলেশন করে এটাই পাস তাহলে তোরা কি লিখতিস? ভি ইজ ইকুয়ালস টু কে টি টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে কত? মিউ টু দি পাওয়ার -হাফ, ঠিক না? -হাফটা কি হতো? নিচে নামতো। তাহলে কে টি টু দি পাওয়ার হাফ মানে কত? টি টু দি পাওয়ার হাফ লিখলাম, নিচে কি লিখলাম? মিউ টু দি পাওয়ার হাফ। এটাকে যদি লিখিস তাহলে কি হবে? কে রুট টি বাই রুট মিউ, মানে কি হবে? কে রুট ওভার টি বাই মিউ, কে রুট ওভার টি বাই মিউ, নাকি না? কে রুট ওভার টি বাই মিউ হচ্ছে না? হচ্ছে কে রুট ওভার টি বাই মিউ। এত ওখানে এ আর বি কে সমাধান করে তোদেরকে আসতে হবে। আর এখানে হলে কি করলাম? সোজা সাপটা আমি দেখলাম যে এম নেই, ভাগ করে দাও, এম চলে গেল। এরপরে যেটা এলো সেটাকে আমি বলছি কি ভি স্কোয়ার। তাহলে এটা যদি টি বাই মিউ ইজ ইকুয়ালস টু, যদি আমি মাত্রাগত ভাবে কি লিখবো? টি বাই মিউ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ারের মাত্রা। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি হবে? রুট ওভার টি বাই মিউ। এখানে এবার তোরা কি করবে? ভি ইজ ইকুয়ালস টু একটা ধ্রুবক লিখে দিবি, কে রুট ওভার টি বাই মিউ। হয়ে গেল অ্যান্সার। যেখানে অপশানে দেখবি কে ভি ইজ ইকুয়ালস টু কে রুট ওভার টি বাই মিউ, ওটাকে টিক করবি। এটা এমসিকিউর জন্য।
যখন হচ্ছে মানে পুরোটাকে সমাধান করতে বলতো তখন আমরা কি করতাম, যে পুরো এ বি সমাধান করে তিনটে ইকুয়েশন সলভ করতে হচ্ছে না, তিনবার এ এর মান বার করছি, বি এর মান বার করছি, বা এ এর মান বার করে আবার একটাতে বসাচ্ছি, তবে গিয়ে বি এর মান আসছে। আর এটা হলে কি হচ্ছে, সোজা সাপটা। আরো বড় অঙ্ক দেবো দেখবি, যেখানে এ বি সি তিনটের সমীকরণ আসবে, তিনটে সমীকরণের সমাধান করতে তো হালাত খারাপ হয়ে যাবে, ঠিক না? তিনটে ধর, যদি এরকম তিনটে আসে, এ আছে, বি আছে, আরো একটা থাকবে সি, তিনটে অজানা রাশি সমাধান করতে কটা ইকুয়েশন দরকার? তিনটে। তিনটে অজানা রাশির যদি আমি সমাধান করতে চাই, কটা ইকুয়েশন দরকার? তিনটে। তিনটে ইকুয়েশনকে সলভ করতে গেলে তিনটে ইকুয়েশন আসবে, এই তিনটে ইকুয়েশনকে সলভ করতে গেলে কতটা সময় লাগবে তোরা ভাব। অপনয়ন পদ্ধতি তোরা জানিস, এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যালস টু কিছু একটা, 2a মাইনাস 3b ইজিক্যালস টু কিছু একটা সমাধান করব হবে, কিন্তু a প্লাস 2b মাইনাস 3c ইজিক্যালস টু কিছু একটা, আবার এরকম একটা সমাধান সমীকরণ, আবার এরকম একটা সমীকরণ, এরকম তিনটে সমীকরণকে সমাধান করে আসতে হবে, ঠিক না? এরপরের অঙ্কটা কি আছে পড়, ওই ছায়া প্রকাশনী বইয়ের এরপরে অঙ্কটা কি আছে পড়, ওটাকে আমরা নেক্সট কোশ্চেনটা আমরা এই পদ্ধতিতেই করব। নেক্সট কোশ্চেনটা কি আছে, কি একজন পড় জোরে বল, পরের কোশ্চেনটা কি আছে, ল্যাঙ্গুয়েজটা পড় আমাকে শোনা। হ্যাঁ বল, পড়ছিস পড়। একটি, হ্যাঁ, ওই তারটির দৈর্ঘ্য এল, আচ্ছা এল হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ এটা একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর, হ্যাঁ। দাঁড়া, ওটা তো সমাধান, বলেছে তারের কম্পাঙ্ক এই তিনজনের উপর নির্ভর করবে, তাই না? ঠিক তো? দেখ আমার দিকে তাকাবি, দিলেই সবকিছু বুঝতে পারবি। কম্পাঙ্ক এটা এটা এটার উপর নির্ভর করছে। আমি কি করবো, চট করে এদের হচ্ছে মাত্রাগুলো লিখে নেব। কম্পাঙ্ক মানে কি বলতো, কম্পাঙ্ক মানে হচ্ছে 1/t। কেন কম্পাঙ্ক আমি বলে দিচ্ছি, বলছি দাঁড়া। কম্পাঙ্ক কাকে বলছি, আমি বলছি যে একটা কোনো মানে তরঙ্গ, ধরো একবার একবার পূর্ণ করতে যে সময়টা নিচ্ছে সেটার পর্যায়কাল। এবারে এই তরঙ্গটা ধর কি বললাম, যে একবার পূর্ণ করতে যে সময়টা নিচ্ছে সেটা তো পর্যায়কাল। এবার বললাম 1 সেকেন্ডে কতবার করছে, 1 সেকেন্ডে কতবার করছে, 1 সেকেন্ডে ধর 10 বার করছে, তার মানে কি ওর কম্পাঙ্ক 10। 1 সেকেন্ডে কতবার করছে, 10 বার করছে, ওটার কম্পাঙ্ক 10। এবার আমরা পাই কিভাবে, ধর বললাম যে একটা তরঙ্গ একবার পূর্ণ হতে সময় নিচ্ছে কত, না 0.2 সেকেন্ড। একবার পূর্ণ হতে কি সময় নিচ্ছে, 0.2 সেকেন্ড। তাহলে আমি ঐকিক নিয়মে কি লিখবো, যে 0.2 সেকেন্ডে কটা কটা কম্পন হচ্ছে, একটা। 0.2 সেকেন্ডে কটা কম্পন হচ্ছে, একটা। তাহলে 1 সেকেন্ডে কটা কম্পন হচ্ছে, 1/0.2, এরকম করে আমরা ক্যালকুলেশন করি। 1 সেকেন্ডে 1 সেকেন্ডে কটা হচ্ছে, তার মানে কি এটা আমরা যে ঐকিক পদ্ধতিতে করলাম, তাহলে দেখ টি, টি যদি পর্যায়কাল হয় তাহলে আমি কি লিখবো, টি সেকেন্ডে কটা হচ্ছে, একটা। 1 সেকেন্ডে কত হচ্ছে, 1/t, টি হচ্ছে পর্যায়কাল। টি সেকেন্ডে একবার পূর্ণ আবর্তন করছে, তাহলে 1 সেকেন্ডে কবার, 1/t। 1/t মানে কি, সংখ্যা বাই সময়। কম্পাঙ্কটা কি হচ্ছে, সংখ্যা বাই সময়। তাহলে নিচে টি আছে মানে এর এর হচ্ছে মাত্রা কি হবে, t⁻⁻1। কম্পাঙ্কের মাত্রা কি হবে, t⁻⁻1। তাহলে কি লিখবো, t⁻⁻1 লিখলাম। দৈর্ঘ্যের মাত্রা কি হবে, এল, দৈর্ঘ্যের মাত্রা কি হবে, এল হবে। আচ্ছা বলের মাত্রা কি হবে, এম এল t⁻⁻2, এম এল t⁻⁻2 বলের মাত্রা। একক দৈর্ঘ্যের ভর এক্ষুনি করলাম, এম বাই এল, মানে ভর বাই দৈর্ঘ্য না, তার মানে কি এম এল টু দি পাওয়ার -1, এম এল টু দি পাওয়ার -1, তো ঠিক তো? হুম। এবারে দেখ, আমি যে পদ্ধতিটা বলছি এখানে এখানে সমাধান করা মানে কি কি চলে আসবে বলতো, সমাধান করা মানে এ বি সি তিনজনে চলে আসবে, ঠিক কি না? সমাধান করা মানে এ বি সি তিনজনে চলে আসবে। তো আমি সমাধানকে এড়াতে চাই, আমি সবার মাত্রা লিখে নিয়েছি t⁻⁻1 এল, আর হচ্ছে কি এটার এটার মাত্রা, এটার মাত্রা, সবার মাত্রা লিখে নিয়েছি। এবারে আমি দেখছি কি, যে এইটা এই তিনজনের উপর নির্ভর করবে, ঠিক তো?
বল এর মাত্রাতে প্রথমে কাকে ধরবো, এম আছে, এম আছে, এর মাত্রাতে এম আছে, নেই। এবারে দেখবো কি কম্পাঙ্কটা তিনজনের উপর নির্ভর করবে, তো কম্পাঙ্কটি তিনজনের উপর নির্ভর করবে। কম্পাঙ্কের মাত্রাতে এম আছে, নেই। এদের যে তিনজনের উপর নির্ভর করছে, এদের কারোর উপরে এম আছে, আছে, দুজনের উপরে আছে। কার কার, এটা আর এটা, এটা আর এটা। তাহলে আমি যদি এম হাঁটাতে চাই কি করা উচিত, টি বাই মিউ করে দিচ্ছি, টি বাই মিউ করে দিলাম। এম এম চলে যাবে, চলে যাবে তো, টি বাই মিউ করলে এম চলে যাবে। চল টি এর মাত্রাটা লেখ, কত হচ্ছে এম, হ্যাঁ টি টু দি পাওয়ার -2 বাই এম এল টু দি পাওয়ার -1 হয়েছে, বুঝতে পেরেছিস? এখান থেকে কি করব, এম আর এম কেটে যাবে, তাহলে কি হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এখন পর্যন্ত আমার হাতে কি আছে, টি বাই মিউ আছে। হ্যাঁ, এবারে আমাকে বল, আমি কম্পাঙ্কের মাত্রা চাইছি, কম্পাঙ্কের মাত্রাতে এল আছে, এল নেই। তাহলে কম্পাঙ্কের মাত্রাতে এল নেই, কিন্তু আমি এখানে টি বাই মিউ করে দেওয়ার জন্য, টি বাই মিউ করে দেওয়ার জন্য মাত্রাতে এখন পর্যন্ত এল স্কোয়ার একটা আছে। তাহলে এই এল স্কোয়ারটাকে আমাকে কি করতে হবে, হাঁটাতে হবে। এল স্কোয়ার হাঁটাতে গেলে আমাকে কি করা উচিত, এল স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া উচিত। দৈর্ঘ্য আছে কত, এল, এল স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছে। তাহলে টি বাই মিউ তো ছিল আগে থেকে, আমি এক কাজ করলাম এল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কি হবে, টি বাই মিউ এর মাত্রা কত, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর এই যে যে এল স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে নিচে চলে আসবে কত, এল স্কোয়ার, নাকি না? এল স্কোয়ার কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল। এখন পর্যন্ত আমার হাতে তাহলে কি কি মাত্রা এসছে, টি বাই মিউ ইন্টু এল স্কোয়ার সমান টি টু দি পাওয়ার -2 এসছে। আচ্ছা টি টু দি পাওয়ার -2 মানে কি, এন এর কি হবে, এন স্কোয়ার। কেন কি এন এর মাত্রা কত, টি টু দি পাওয়ার -1, তাহলে এন স্কোয়ারের মাত্রা কত হবে, টি টু দি পাওয়ার -2। তাহলে আমি কি এটাকে এন স্কোয়ার লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এন স্কোয়ার যেটি এটা হয়, তাহলে আমি কি লিখতে পারি না, এন ইজ ইকুয়ালস টু রুট ওভার করে দিই টি বাই মিউ এল স্কোয়ার। এখান থেকে এলটা বেরিয়ে চলে আসতে পারে, অবশ্যই 1/l রুট ওভার টি বাই মিউ হয়ে গেল। সেটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি ভেঙে ভেঙে করলাম বলে তোদের সময় লাগছে, এটা আমি ভেঙে ভেঙে করলাম বলে। কোনটা, এটা টি বাই মিউ এন হচ্ছে রুট ওভার করে দিলাম পুরোটা, আর কি করবো, কিসের এল স্কোয়ার, এইটা টি বাই মিউ এল স্কোয়ার, এটা যেটা এসছে এর মাত্রা কত আছে, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2 মানে তো এন স্কোয়ার, টি টু দি পাওয়ার -2 মানে তো এন স্কোয়ার। আচ্ছা বলছি যেটা কঠিন লাগছে তাই তো, আগেরটা সহজ, আগেরটা হচ্ছে এ বি সি দিয়ে হচ্ছে সমাধান করতে হয়ে গেছে, মনে হচ্ছে এরকম। এরপরে আরো যখন অঙ্ক দেবে সেগুলো আরো কঠিন হয়ে যাবে। কত সমাধান করেছিস, এবারে দেখ এই অঙ্কটা তোকে আমি এখন বোঝালাম, তো এখন তোকে আমি বোঝালাম বলে এতগুলো করতে হলো। আমি যখন এক চান্সে পরীক্ষাতে পড়বে, তখন আমি কি রকম লিখবো বলতো, পরীক্ষাতে, পরীক্ষাতে আমি কি এত কিছু লিখবো, পরীক্ষাতে আমি তখন কি রকম করব, পরীক্ষাতে আমি এন, এন হচ্ছে লিখে নেবো কত, টি টু দি পাওয়ার -1, টি হচ্ছে কত, টি মানে কি বল, বল হচ্ছে কত এম এল টি টু দি পাওয়ার -2, আর মিউ হচ্ছে কি একক দৈর্ঘ্য ভর, এম এল টু দি পাওয়ার -1, এল হচ্ছে কি দৈর্ঘ্য, ব্যাস। এবার আমি তখন কি করব, যে টি বাই মিউ প্রথমে লিখবো, টি বাই মিউ করে দেখবো এখানে কত হচ্ছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার দেখছি এখানে এল স্কোয়ার আছে, আমি এখানেই তো এল স্কোয়ার গুণ করব, দিয়ে এল স্কোয়ার দিয়ে ভাগ করে এটা কেটে দেবো, আর এখানেই লিখবো কত, টি বাই এল স্কোয়ার ইন্টু মিউ সমান এন স্কোয়ার, এন ইজিক্যালস টু এটা রুট ওভার পুরোটা। এটা সহজ আগের থেকে, ঠিক না, এটা আগের থেকে সহজ, আগে এবিসি সমাধান করতে হচ্ছে, ঠিক। এবারে, এবার আমি এটা দিয়ে, হ্যাঁ অবশ্যই, পরেরটা কর, সীমান্ত বেগ, সীমান্ত বেগ,
কি বলেছে অঙ্কটা পর একবার পর দেখি অঙ্কটা, পর অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হুম। এত সময় কিন্তু যে কথাগুলো বললো এগুলো অঙ্কেতে কোনো কাজেও লাগছে না, ঠিক আছে। মানে একে সীমান্ত বেগ বলা হয়, এতটা পর্যন্ত কিন্তু কোনো কাজে লাগছে, সীমান্ত বেগ হোক আর যাই হোক না কেন, সীমান্ত বেগ তো একটা বেগ না, বেগের মাত্রা কত আসবে, L⁻⁻⁻⁻⁻⁻। তারপরে কি বলেছে, এক মিনিট দে, কি বলেছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেটির বেগ একটি স্থির মানে পৌঁছায়, এই স্থির বেগকে সীমান্ত বা প্রান্তীয় বেগ বলে। গোলকের ওপর ক্রিয়াশীল সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বিরুদ্ধ বল এফ নির্ভর করে গোলকের ব্যাসার্ধ, মাধ্যমের সান্দ্রতাঙ্ক এবং সীমান্ত বেগের উপর। তার মানে কি কি বলছে, যে বলটা এফ কার কার উপর নির্ভর করছে, এফ নির্ভর করছে কার কার উপরে, গোলকের ব্যাসার্ধ এ, এ হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাত্রা কি এল, ব্যাসার্ধ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এল। হ্যাঁ ব্যাসার্ধ মানে আর, আর মানে কি এক প্রকার দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য, তাহলে এটা দৈর্ঘ্য, মাধ্যমের সান্দ্রতাঙ্ক এন, এন হচ্ছে কি সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্কের মাত্রা জানিস, হ্যাঁ সান্দ্রতাঙ্কের মাত্রা জানি। আচ্ছা এবারে দাঁড়া, সান্দ্রতাঙ্কের মাত্রা বলছি, এবং সীমান্ত বেগ ভি এর উপর নির্ভর করে, সীমান্ত বেগ ভি, ভি এর মাত্রা যেটার মাত্রা জানি সেটা আগে লিখে নে, L⁻⁻⁻⁻⁻। আর এফ হচ্ছে কত, এফ হচ্ছে কত, mL⁻⁻², mL⁻²। এবার বল সান্দ্রতাঙ্কের মাত্রা তোরা জানিস আদৌ, সান্দ্রতাঙ্কের মাত্রা আমরা কিভাবে করতে বলেছিলাম, একটা ফর্মুলা থেকে সান্দ্রতাঙ্কের মাত্রা, সান্দ্রতাঙ্কের মাত্রা একটা ফর্মুলা থেকে, অ্যাকচুয়ালি এই অঙ্কটা জানা কোশ্চেন, এফ ইজিক্যালস টু 6 পাই ইটা আর ভি, এটা বলেছিলাম, তুই দেখেছিস এটা, 6 পাই ইটা আর ভি, ভিডিওতে ছিল, 6 পাই, 6 পাই ইটা আর ভি। দেখ এফ হচ্ছে কি একটা বল, মানে যেটা হচ্ছে কি যে ঊর্ধ্বমুখী বিরুদ্ধ বল, মানে আমি যদি এটা একটা মাধ্যম হয়, ধরো জলে যদি আমি কোনো বস্তুকে আর ব্যাসার্ধের গোলককে যদি আমি ফেলে দিই, তাহলে সেটা কি করবে, একটা বেগ লাভ করবে, যে বেগটা হচ্ছে কত ভি, এটা ভি, এটা হচ্ছে আর ব্যাসার্ধের গোলক। এবারে তার উপরে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে, সেটা যখন নিচের দিকে নামবে না, তখন তার উপরে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করবে, সেই বলের ফর্মুলা হচ্ছে 6 পাই ইটা আর ভি। যেমন আমরা কুলম্বের সূত্র পড়ি, মহাকর্ষ সূত্র পড়ি, তেমন এরকম একটা সূত্র আমাদের সান্দ্রতা পৃষ্ঠটান চ্যাপ্টারে আছে, ঠিক আছে, 6 পাই ইটা আর ভি। তো এখান থেকে আমি সেই ইটার মানটা বার করব, এখানে সেই ইটার মানটা এখানে বার করব, ইটা মানে হচ্ছে কি সান্দ্রতাঙ্ক, ইটার ইটার মাত্রা কিভাবে হবে, ইটার মাত্রা হবে কি বলের মাত্রা, বলের মাত্রা বাই ব্যাসার্ধের মাত্রা, আর হচ্ছে কি বেগের মাত্রা, বলের মাত্রা বসাবো mL⁻², ব্যাসার্ধের মাত্রা কি হবে এল, বেগের মাত্রা কত হবে L⁻⁻1, সবগুলোকে বসিয়ে, আচ্ছা সান্দ্রতাঙ্কের মাত্রাটা সবাই বার কর দেখি, সান্দ্রতাঙ্কের মাত্রাটা বার কর, আমি ফর্মুলা বলে দিয়েছি, F ইজিক্যালস টু 6 পাই ইটা আর ভি, দিয়ে আমি ইটার মাত্রাটা বার করতে বলেছি, 6 পাই ইটা আর ভি বলে দিয়ে ইটার মাত্রা বার করতে বলেছি। যদি তোদেরকে পরীক্ষায় এরকম টাইপের কোনো কোশ্চেন দেয় এই পরীক্ষাতে, আশা করছি পরীক্ষাতে এই ফর্মুলাটা বলে দেবে, ঠিক আছে, পরীক্ষাতে এই ফর্মুলাটা বলে দিয়ে কি বলবে যে ইটার মাত্রাটা বার করো, কেন কি যেহেতু এখন পর্যন্ত এটা পড়া হয়নি, তো এটা দিতে পারে। সমস্ত টান যেখানে থাকবে সেটা সবাই হচ্ছে কি বল, সব সব টান বল হচ্ছে কিন্তু এক প্রকার বল,
কিন্তু কেবলমাত্র একটা টান কথা আছে যেখানে ওটা কিন্তু বল নয়, কোনটা বলতো? সারফেস টেনশন, মানে পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান হচ্ছে কি? পৃষ্ঠ টান হচ্ছে একক দৈর্ঘ্যে বল। যদি বলে সুতোতে টান, তার মাত্রা কি হবে? বলের মাত্রা। টান হচ্ছে কি? একটা বল। সুতোতে টান বা কোনো হচ্ছে রডের টান, সেটাও টান, একটা বল। যদি বলে ঘর্ষণ বল, লম্ব বল, বা যদি বলে বায়ুর বাধা বল, এই যে যে বলেছে কি সান্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বিরুদ্ধ বল, এগুলো হচ্ছে কি সবাই বল। ঠিক আছে? যে প্রকারই বল হোক না কেন, বলের মাত্রা কি হবে? এম এল টু টু দি পাওয়ার -2। কিন্তু যদি বলে পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান কি হচ্ছে? ধরো এটা হচ্ছে কি কোথাও জল আছে, জলের ওপরই তলে আমি একটা কি রেখেছি, দণ্ড রেখেছি, সেই দণ্ডের একক দৈর্ঘ্যে যে বল কাজ করবে। পৃষ্ঠটান হচ্ছে কি? একক দৈর্ঘ্যে বল। পৃষ্ঠটান কি হচ্ছে? পৃষ্ঠটান বল বাই দৈর্ঘ্য, এটা মনে রাখতে হবে। পৃষ্ঠটান মানে বল নয়, বল বাই দৈর্ঘ্য, মানে একক দৈর্ঘ্যে বল। ঠিক আছে? এটা বলেছি আমি। তাহলে এইটার মাত্রা তোদের কি আসছে? সবার এটা এসছে? করেছিস সবাই? সম্রাট, করেছিস? বসা মানগুলো বসা। এফ বাই আর ভি মাত্রা কি হবে? এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। আর এর মাত্রা কত? এল। ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। তাহলে এগুলো সবার মাত্রা কি হবে? এম একটাই আছে, এখান থেকে একটা এল কেটে যাচ্ছে, তাহলে এল একটা নিচে আছে, এল টু দি পাওয়ার -1, আর টি টু দি পাওয়ার -2 এখানে আছে, -1টা উপরে উঠলে +1, তাহলে টি টু দি পাওয়ার -1। তাহলে এম টু দি পাওয়ার 1 মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এবার যেহেতু আমাদের ফর্মুলা মনে আছে, পরীক্ষাতে যদি কোশ্চেন দেয়, তো আমি কি করব? এফ ইজিক্যালস টু কে ইটা আর ভি লিখে দেবো। এই দেখ, এখানে কে এটা কি বলতো? 6 পাই। আমি যখন ক্যালকুলেশন করব, আমার ক্যালকুলেশন করে সমাধান কি আসবে? এফ ইজিক্যালস টু কে ইটা আর ভি, ঠিক না? কে ইটা আর ভি আসবে। আর কে মানে কি? এখানে কে মানে হচ্ছে এখানে 6 পাই, কে মানে 6 পাই। বুঝছে? এরকম কিছু কিছু কোশ্চেন আসছে। হলো? তো যদি বা দেখ, যদি হচ্ছে এইভাবে এম কে কিভাবে আমরা ক্যান্সেল করছি, মানে এনটাকে কিভাবে উড়িয়ে দিচ্ছি দুটোর থেকে, বা এল কিভাবে আমরা কি করছি, দেখ কোনো কিছু জিনিস, আচ্ছা ধর কোনো দুটো আছে, ধর একটার মাত্রা আছে কত? এম স্কোয়ার এল টু দি পাওয়ার -3, এটা কারোর মাত্রা আছে, ধর কিছু একটা ধরে নিচ্ছি আমি এ। আর ধরো কারোর মাত্রা আছে বি ইজিক্যালস টু এম টু দি পাওয়ার -1 অ্যান্ড টি স্কোয়ার। আমি ধরো যদি বলি এমন একটা কোশ্চেন এসছে, এখান থেকে এম কে ওড়াতে হবে, কি করে উড়াবি বলতে এমটাকে? এই দুটো থেকে মানে এমন একটা মাত্রা নিয়ে আসতে হবে যেখানে এম থাকবে না। কি করবি? এখানে এম স্কোয়ার আছে, তো এখানে এম টু দি পাওয়ার -1 আছে, তাহলে যদি আমি বি কে স্কোয়ার করি তাহলে কি হবে? এম টু দি পাওয়ার -2 চলে আসবে। ওই দুজনকে যদি গুণ করে দিই, এম এর উপরে +2 পাওয়ার আছে, আর এটার উপরে কত আসবে? -2 আসবে। তাহলে তখন কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক না? যদি একটার উপরে পাওয়ারে পজিটিভ, একটার উপরে নেগেটিভ হয়, তাহলে ওড়াতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। আর যদি একই থাকে তাহলে ভাগ করতে হবে। তাহলে আমি এখান থেকে যদি এম কে হাঁটাতে চাই, আমার কি করা উচিত? আমি করে নেবো কি বি স্কোয়ার। বি স্কোয়ারের মাত্রা কত হবে? এম টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4। এবার আমি করে দিলাম কত? এ বি স্কোয়ার। এ বি স্কোয়ারের মাত্রাতে দেখ এম টু দি পাওয়ার 2 এম টু দি পাওয়ার -2 এম টু দি পাওয়ার 2 এল টু দি পাওয়ার -3, আর এটা হচ্ছে কত? এম টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4। আলটিমেট মাত্রা কি আসবে? এম আর থাকবে না। আমি একটা পার্ট বললাম যে এরকম যদি কোনো কোশ্চেন আসে, যদি দুজনের পাওয়ার সেম হয়, যদি দুজনের পাওয়ার সেম হয়, তাহলে আমরা কি করব? ভাগ করে সেটাকে ভ্যানিশ করতে পারি। আর যদি একজনের পাওয়ার পজিটিভ, একজনের পাওয়ার নেগেটিভ হয়, তখন তো অবশ্যই গুণ করে ভ্যানিশ করতে হবে। ঠিক? পেজ নাম্বার 11, উদাহরণ 3।
পেজ নাম্বার 11 উদাহরণ 3 করে ফেলো, দেখি কি আছে। এটা হয়ে গেলে আমি হচ্ছে ত্রুটিতে যাব, ঠিক আছে, ত্রুটির কোশ্চেনে যাব। এটা হয়ে গেলে ত্রুটির কোশ্চেনে যাব, ত্রুটি থেকে অঙ্ক দিতে পারে। আচ্ছা, এই পার্টগুলো কি বোঝা গেল সবার? এই যে পার্টগুলো করালাম, বোঝা গেল কি সবার? মাত্রা বারবার প্র্যাকটিস করতে করতে মাত্রা হয়ে যাবে। তবে তোদেরকে এই পরীক্ষাতে যা মাত্রা দেবে তোদের জানা মাত্রাই দেবে, ঠিক আছে, জানা মাত্রাই দেবে। এই কোশ্চেনটা কর, কথা বলিস না, কর এই কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলেছে? ভর দৈর্ঘ্য সময়ের পরিবর্তে যদি ঘনত্ব, বেগ ও কার্যকে মূল রাশি হিসেবে ধরা হয় এবং ঘনত্ব, বেগ ও কার্যের মাত্রা যদি যথাক্রমে ডি, ভি এবং ডাব্লিউ হয়, তবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। ঠিক না? অঙ্কটা একই অঙ্ক, শুধু হচ্ছে তোদেরকে একটু ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে দিয়েছে। মানে সোজা কথা বলতে গেলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের আগে মাত্রাটা তোরা বার কর, আগে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বার কর। পারবি না? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কিভাবে হবে? করিসনি? নিউটনের মহাকর্ষ সূত্র জানিস? নিউটনের মহাকর্ষ সূত্র জানিস? দুটো দুটো বল যদি m1, বল বলছি ভর, একটা ভর m1 আর একটা ভর কত m2, এদের মধ্যে দূরত্ব যদি r হয়, তাহলে এদের উপর তোরা কুলম্বের সূত্র জানিস তো ক্লাস 10-এ, q1 ইন্টু q2 বাই r স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এখানেও বল কত হবে? m1 ইন্টু m2 বাই r স্কোয়ার। m1 মানে কি ভর, m2 মানেও ভর বাই r স্কোয়ার। এখানে একটা ধ্রুবক হয় g, এটাই হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এবারে নিশ্চয়ই জি এর মাত্রা বার করতে পারবে, করে দেখ জি এর মাত্রা কি আসছে। কিভাবে হবে জি এর মাত্রা? যার মাত্রা বার করতে বলছে তাকে আমি এক সাইডে রাখবো, বাদ বাকিগুলোকে সবাইকে অন্য সাইডে। একটা কাজ করছি, জি, হ্যাঁ হ্যাঁ, জি এর মাত্রা এখান থেকে দেখ, কোনো কিছুর মাত্রা আমরা বার করতে চাইলে কি করি, আমরা একটা ফর্মুলাকে ধরি, আমরা একটা কি করি, ফর্মুলাকে ধরি। এখানে জি ইজিক্যালস টু আমি কি লিখতে পারি, এফ আর স্কোয়ার বাই m1 m2। এবারে মাত্রা করতে পারবি না? জি এর মাত্রা কি আসবে? প্রথমে আসবে কি বলের মাত্রা, এফ মানে কি একটা বল, এফ এর মাত্রা বার করবি, এফ এর মাত্রা বসাবি। আর মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের স্কোয়ার। m1 m2, এম মানেও ভর, m2 মানেও ভর। হ্যাঁ, দুটো ভরের মাত্রা কি হবে, এক এম এরও মাত্রা, m1 এর মাত্রাও m, m2 এর মাত্রাও m। কত হচ্ছে? ফাস্ট কর তাড়াতাড়ি। এল স্কোয়ার হবে, আর স্কোয়ার আছে মানে এল স্কোয়ার হবে, নিচে এম স্কোয়ার মেলা। এবার আমি হচ্ছে যেটা করছি তার সঙ্গে মিলছে কিনা দেখ, বলের মাত্রা কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল স্কোয়ার বাই দুটো মিলে কত হচ্ছে এম স্কোয়ার। তাহলে কি হবে, এম টু দি পাওয়ার -1 এল কিউব, সরি এম টু দি পাওয়ার, হ্যাঁ এম এখানে 1, হ্যাঁ এল কিউব টি টু দি পাওয়ার -2। এটা জি এর মাত্রা হয়ে গেছে তো। বেশ, এবার কি বলেছে, যদি আমরা কাকে কাকে ঘনত্ব, বেগ এবং কার্যকে মূল একক ধরেছে, মানে সোজা সোজা বলতে গেলে ওরা বলতে চাইছে কি, যে জি কে, মানে জি এর মাত্রাটাকে, ঘনত্বকে কি বলেছে, ডি, ডি টু দি পাওয়ার কিছু একটা সংখ্যা, বেগ
মানে ভি টু দি পাওয়ার কিছু একটা সংখ্যা এবং কার্য সি, এটা বলতে চাইছে তাই না? মানে এর মাত্রাটা কিরকম আসবে, যেমন আমরা লিখি না এল স্কোয়ার এম এম টু দি পাওয়ার 2 এল টু দি পাওয়ার -1 টির কিউব, এরকম লিখি তো। এখানে এর মাত্রাটা এরকম আসবে। এটা অঙ্কটা আগের মতো অঙ্ক হয়ে গেল না? মানে জিটা ডি এর পাওয়ার এ, হ্যাঁ। এবারে কথা হচ্ছে যে ঘনত্ব, বেগ এবং কার্য কি মূল একক হতে পারে? প্রথম কথা, দৈর্ঘ্য দৈর্ঘ্য ভর সময় আর বাদ বাকি যারা আছে তারা তো মূল একক আমরা জানি। এটা প্রথম ক্লাসে বলা হয়েছিল যে মূল একক কাদের বলে, যারা পরস্পরের উপর নির্ভর করে না, যারা পরস্পরের উপর নির্ভর করে না তাদেরকে মূল একক বলে। এবার এরকম যদি আমরা ধরি যে আমরা হচ্ছে যদি বলি বেগ এবং বল, বেগ আর বলকে কি আমরা মূল একক ধরতে পারি? পরস্পর মূল একক ধরতে পারি? অবশ্যই ধরতে পারি, বেগ আর হচ্ছে বল। আচ্ছা, আমি বললাম দৈর্ঘ্য, বেগ এবং বল, দৈর্ঘ্য, বেগ এবং বল, দৈর্ঘ্য, বেগ এবং বলকে আমরা মূল একক ধরতে পারি? পরস্পর নির্ভর করে না, এটা দেখতে হবে যে কোনো ফর্মুলা হচ্ছে কিনা। যদি কোনো ফর্মুলা হয়ে যায়, যদি কোনো ফর্মুলা হয়ে যায়, যেমন আমি যদি বলি কি কি বলছি, বল, দৈর্ঘ্য এবং বেগ এরা পরস্পর মৌলিক একক কিনা। পরস্পর মৌলিক একক মানে কি? মৌলিক এককের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত, বা মৌলিক রাশির সংজ্ঞা হচ্ছে কি, যে সমস্ত রাশি পরস্পরের উপর নির্ভর করে না। এবার আমরা স্ট্যান্ডার্ড হিসেবে 7টা ধরেছি, যে এই 7টা স্ট্যান্ডার্ড, বাদ বাকি যারা আসবে সবাই কি হবে, লব্ধ একক, লব্ধ রাশি। কিন্তু আমি এমন একটা ইউনিট সিস্টেম তৈরি করছি যে এদেরকে আমি মূল একক নিতে চাইছি, এদেরকে আমি মূল একক নিতে চাইছি। তাহলে আমাকে দেখতে হবে যে এরা পরস্পরের উপর নির্ভর করছে কিনা। যদি পরস্পরের উপর কোনো ফর্মুলা দ্বারা নির্ভর হয়ে যায় তাহলে এদেরকে আমি মূল একক বলবো না। আর যদি কোনোভাবেই কোনো ফর্মুলা তৈরি করা না যায় তাহলে বলবো কি এরা অবশ্যই মূল একক। চেক করবো কিভাবে? আমি দেখে নেব কি যে এরা নির্ভর করছে, আমি ধরে নেব কি এরা নির্ভর করছে। আমি প্রথমেই ধরে দিলাম এরা নির্ভর করছে, যে এফ এল এর পাওয়ার এ এর উপরে এবং ভি এর পাওয়ার বি এর উপরে নির্ভর করছে। এবারে আমি ক্যালকুলেশন করে যদি দেখি এ আর বি এর কিছু একটা মান চলে আসছে, এ আর বি এর কিছু একটা মান চলে আসছে, তাহলে বলবো কিছু একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এখানে। যদি দেখি এ আর বি এর কোনো মান আমি ঠিকঠাক করে বার করতে পারছি না, সমীকরণ অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, যে এরা কোনো রিলেশন হচ্ছে না এখানে, তার মানে এরা কি হবে না, এরা হচ্ছে কি পরস্পরের উপর নির্ভর করছে না, তখন এরা মৌলিক একক হয়ে যাবে। তোরা এইটাকে আমাকে সমাধান করে এ আর বি এর মানটা বার কর দেখি। দেখ, একটাই জিনিস এখানে চলে আসবে, কি জানিস, এম টু দি পাওয়ার 1 এল টি টু দি পাওয়ার -2, তো দৈর্ঘ্য মানে কি এল, এল টু দি পাওয়ার এ, আর বেগ মানে কত, এল টি টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার কত, বি, ঠিক না? এবারে তুই কি লিখবি, এই সাইডে কত লিখবি, এম এল টি টু দি পাওয়ার -2, আর এই সাইডে কত আসবে, এল টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি, মানে কত হবে, এল টু দি পাওয়ার এ প্লাস বি টি টু দি পাওয়ার -বি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি -b ইজিক্যালস টু -2 লিখবো, বি এর মান কত চলে আসবে, 2, বি এর মান 2 চলে এলো। ঠিক, সমাধান করছি, হ্যাঁ, -b ইজিক্যালস টু -2, তো বি এর মান 2 হয়ে গেল, অসুবিধা নেই। এ প্লাস বি ইজিক্যালস টু কি হবে, 1, এ প্লাস বি কত হবে, 1, ঠিক তো 1, চল বি এর 2 ইজিক্যালস টু 1, তাহলে এর মান কত হবে, -1। বাহ, খুশ, একদম খুশি যে এর মানও চলে এসছে, বি এর মানও চলে এসছে, সমাধান করে দিয়েছি। হ্যাঁ, রিলেশন হয়ে গেছে। হয়নি, এখানে এম এখানে আছে এম টু দি পাওয়ার 0, আর এখানে এম টু দি পাওয়ার 1, হতে পারে, সম্ভব? এখানে এম নেই মানে কি এম টু দি পাওয়ার 0, এখানে এম টু দি পাওয়ার 1 বসে আছে, 0 ইজিক্যালস টু 1 হতে পারে? তার মানে এটা ঠিক সমাধান হয়নি। আমি শুধু টি এর পাওয়ার আর হচ্ছে এল এর পাওয়ার নিয়ে সমাধান করে দিয়ে বলছি সমাধান হয়ে গেছে।
কিন্তু এমটা কি করবে, এম এর পাওয়ার 0 এম এর পাওয়ার 1, মিলছে না তো। তার মানে এটা পরস্পরের উপর নির্ভর করছে না, মানে এরা পরস্পর মৌলিক রাশি ধরা যেতে পারে। যদি কোশ্চেন দেয় যে তিনটে রাশি পরস্পর মৌলিক কিনা, তখন আমরা এই পদ্ধতিতে যাব। তিনটে দিয়ে দিয়েছে তো, আমি যে কোনো একটা সমান অন্য দুটোর কি করব, পাওয়ার এ পাওয়ার বি করে সমাধান করব। যদি সমাধান করে দেখি এ বি এর ঠিকঠাক মান এসছে তিনজনকে সমান করে, তখন বলবো কি যে হ্যাঁ একটা এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, রিলেশন একটা হচ্ছে, ফর্মুলা একটা হচ্ছে। আর যদি সমাধান না করতে পারি, না মেলে, এই যে এখানে দুজনে হয়ে গেছে কিন্তু এখানে এম এর পাওয়ার 1 এখানে এম এর পাওয়ার 0, মিলছে না, তার মানে এটা কিন্তু রিলেশন হবে না, তার মানে এরা পরস্পর মৌলিক রাশি। তো এখানে ঘনত্ব, বেগ এবং কার্য পরস্পর মৌলিক রাশি, ঠিক আছে, আমাদেরকে চেক করতে বলেনি, এখানে এখানে বলে দিয়েছে পরস্পর মৌলিক রাশি, ওরা চেক করেই দিয়েছে। যদি প্রশ্ন বলে যে এরা কি পরস্পর মৌলিক হবে, তখন আমি এই মেথডে যাব। আমাকে তো বলেনি, আমাকে বলেছে কি এরা পরস্পর মৌলিক রাশি যদি হয় তাহলে মাত্রা কি হবে, তার মানে আমাকে সোজা এই অঙ্কটা সলভ করতে বলছে। আর যদি এরকম বলে তখন আমি দেখবো যে হচ্ছে কিনা। তাহলে এই অঙ্কটা এবার সলভ করে বল যে কি হচ্ছে, ডি টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি এবং ডাব্লিউ টু দি পাওয়ার সি। জি এর মাত্রা আমি বলবো ওই মেথডেই যা। কোনখানে, এখানে না, ওটা তো আমি আলাদা অঙ্ক দেখালাম, এফ ভি এবং এল এর মধ্যে। এবারে এবারে দেখ আমি একটা কথা বলছি, জি এর মাত্রা তোদের কি এসছে, এম মাইনাস ওয়ান এল কিউব টি ইনভার্স টু, তাই তো। এবারে তোরা কি এবিসি মেথডে যেতে চাস, না আমি যেটা বললাম ভাগ করে করে করবি। ডি হচ্ছে কি ঘনত্ব, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে ভর বাই আয়তন, মানে এম বাই এল কিউব, এম বাই এল কিউব মানে এম এল টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে। আচ্ছা বেগ, এটা হচ্ছে কি বেগ, তো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কার্য, কার্যের মাত্রা কি, কার্যের মাত্রা বল গুণিতক সরণ, বলের মাত্রা জানি কত, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমরা জানি কি বলের মাত্রা, তার সঙ্গে আরো একটা এল গুণ হলে এল স্কয়ার হয়ে যাবে। এবারে আমার কথা হচ্ছে যে, এবারে আমার কথা হচ্ছে যে এখানে কি করছি, এটা এটা বানাতে হবে কোনটা থেকে, এই তিনটে থেকে, ঠিক না। কি করবি, এমও আছে, এলও আছে, টিও আছে, কি করবি এবার, হুম, ডি বাই কি হবে এবারে, হুম, কি করে সমাধান হবে বল, এখানে এম আছে এখানেও এম আছে, কিন্তু এখানে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান করতে বলা আছে, ঠিক না। আচ্ছা যখন দেখছি যে, আমার কাছে কথা শোন, এদিকে শোন, যখন দেখছি যে এম নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তাই তো, এম নিয়ে প্রবলেম হচ্ছে, এল কিউব আছে না, এল কিউব, একটা কাজ কর, এল কিউব আমি কিভাবে করতে পারি, হুম, এল এল কিউব কিভাবে করা যাবে, এখানে এল টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে, এখানে এল স্কোয়ার আছে, এখানে এল আছে, কি করবি, টি টু দি পাওয়ার মাইনাস টু আছে। আমি একটা কথা বলবো কি জানিস, একটা এখানে সহজ মেথড যায় কি, যদি এরকম হয় তখন দেখবি কি যে কোনো, ধরো তিনজন এখানে আছে, তো এখানে দেখবি যে এখানে এম আছে এখানে এম আছে, দেখ এম, এম কি সবার মধ্যে নেই, এম সবার মধ্যে নেই, আচ্ছা এল কিন্তু সবার মধ্যে আছে, টি এই দুজনের মধ্যে আছে, তো ক্যালকুলেশন ইজি হবে এম কে নিয়ে অথবা টি কে নিয়ে। যদি আমি করি, এক কাজ আমি করতে পারি বড়জোর, কি একটাকে স্কোয়ার কর আর একজনকে ভাগ করে দে, যদি আমি এরকম করি, কি কোন একজনকে স্কোয়ার করে দিচ্ছি, মানে ভি স্কোয়ার করে দিচ্ছি, ভি স্কোয়ার মানে কি হবে,
এম স্কোয়ার এল টু দি পাওয়ার -6 ভি স্কোয়ার করলাম, তাই তো? আচ্ছা, এই ভি স্কোয়ারটাকে আমি কি করছি, ডাব্লু দিয়ে ভাগ, ডাব্লু কে এই ভি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে, ডাব্লুর কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয়েছে, করলাম তো, ভাগ করেছি। এটা করা মানে কি হবে বলতো, এটা করা মানে এম এখানে আছে আর এই যে এম স্কোয়ার ওপরে উঠলে কি হবে, এম টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে ডাব্লু বাই ভি স্কোয়ার ইজিক্যালস টু কি হচ্ছে, এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -2 হয়ে গেছে, ঠিক না? এবারে এল কিউব করতে চাই, কি করতে চাই, এল কিউব। এল কিউব কিভাবে আসবে, এল কিউব আসবে, অন্য বাদ বাকি কোনটা আছে, হ্যাঁ, ভি স্কোয়ার, ভি স্কোয়ারে কি আছে, ভি মানে কত, এল, এম এল টু দি পাওয়ার -3। ওহো হো, আচ্ছা ভি মানে ভুল, ওখানে আমি এটাকে ধরে নিয়েছি না, হ্যাঁ ভি মানে তাহলে এটা হচ্ছে না, সরি, এটা তো ডি কিউব হতো তাহলে, সরি, এটা ডি কিউব হতো, একটু ভুল লিখেছি আমি, 1 মিনিট। আমি চাইছি এম টু দি পাওয়ার -1 করতে, তাই তো? এম টু দি পাওয়ার -1 করার জন্য আমি একজনকে কি করলাম, বাই ডাব্লু বাই কি করলাম, ডি স্কোয়ার করে দিলাম। ডাব্লু মানে কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর ডি মানে কি হচ্ছে, এম স্কোয়ার এল টু দি পাওয়ার -6। তাতে করে কি হবে, এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -2, ডাব্লু বাই ডি স্কোয়ার হলো। তাহলে এই মাত্রাতে এম টু দি পাওয়ার -1 আমি মিলিয়ে দিয়েছি, তাই না? এবার আমার চাই কত, এল কিউব, কি চাই, এল কিউব চাই। এল কিউব করার জন্য এখানে কত আছে, এল টু দি পাওয়ার 8 আছে না, এল টু দি পাওয়ার 8 আছে, তাহলে এটাকে যদি আমি এল টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করি, এল কিউব চলে আসবে, আসবে তো? একটা কাজ করছি, এল টি টু দি পাওয়ার -1 কে কি করলাম, 5 দিয়ে গুণ করে দিলাম, 5 দিয়ে গুণ করে দিলাম, দিলে কি হবে, এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 5 আছে তো, সেটা হয়ে যাবে কত, এল কিউব টি টু দি পাওয়ার, তাহলে কত হবে, টি টু দি পাওয়ার কত হচ্ছে, -2, আর এই যে হচ্ছে এখানে -5, তো এটা চলে যাবে কত, +5 এ চলে যাবে, তখন কত চলে যাচ্ছে, +5 এ গেলে 3 হয়ে যাবে, কিন্তু এখানে তো মিলছে না, কোথায়, টি টু দি পাওয়ার -1 আছে, এখানে কি হচ্ছে, প্লাস +5 হয়ে গেলে কত হবে, +3 হয়ে যাবে, কিন্তু মাত্রা তো মিলছে না, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2 মাত্রা মিলছে, মিলছে না। বইতে কি অ্যান্সার আছে, কি আছে, ডি টু দি পাওয়ার -1/3, এরকম উত্তরে হলে তখন আমরা কিন্তু এই পদ্ধতিতে করাটা খুব টাফ হয়ে পড়বে, ঠিক আছে? ভালো পদ্ধতি অবশ্যই, কিছু অঙ্ক যদি খুব তাড়াতাড়ি চলে আসে আমরা এই মেথডে যেতে পারি, কিন্তু যখন দেখবি ফ্র্যাকশন চলে আসে না, তখন আমরা কিন্তু অত সহজে এই মেথডে যেতে পারি না, এই যে ভাগ করে ক্যান্সেল করে, ঠিক আছে? তো তখন আমরা কিন্তু মেন মেথডে চলে যাব, এ বি সি করে ভেঙে ভেঙে যেতে হবে, ওটা মেন মেথড সবসময়ের জন্য, এবিসি সমাধান করে। এবারে যদি যদি কোথাও ইজি হয় যে কাটাকুটি করলে চলে যাচ্ছে, তখন আমরা এই মেথডে যাব। তাহলে চল, এখানে যেহেতু হচ্ছে না, এই মেথডে আমরা যেতে পারছি না, আমরা কি করব, ওই যে মেন যে মেথড ছিল ওটা দিয়েই করব। কি আছে, এম এম এটা কি ছিল, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, ডি মানে কত, এম এল টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার এ, ভি মানে কত, এল টি টু দি পাওয়ার -1 বি, ডাব্লিউ হচ্ছে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছে কত, সি। সমাধান করে ফেল, সব থেকে ভালো, সমাধান করে ফেল, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, এম কত কত যাচ্ছে, এ প্লাস সি,
এল কত হচ্ছে -3a প্লাস বি প্লাস 2c, আর টি কত হচ্ছে -b -2c। ঠিক আছে, ঠিক তো আছে না? ইকুয়েশন খুব বড় আসছে, অবশ্যই অঙ্কটা বড় আছে, ইকুয়েশন বড় এসছে, সমাধান করতে হবে এখানে। একটা কাজ করতে পারিস তোরা, এটা এখানে একটু ভালো করে দেখ, আমি ঠিক লিখেছি সব? যেটা আমি শর্ট মেথড বললাম যে ভাগ করে দিলে ক্যান্সেল হয়ে যাচ্ছে বা গুণ করলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওগুলো ছোট অঙ্কের জন্য চট করে করতে পারিস। যদি দেখি যে না সমাধান করতে পারছি না, ওইরকম করে ক্যান্সেল আউট করতে পারছি না, তখন আমি মেন মেথডে চলে যাব। মাত্রাটা লিখেছি তো এখানে, ঠিক লিখেছি নাকি একবার দেখে নে। m টু দি পাওয়ার a, m টু দি পাওয়ার c, ঠিক আছে, l টু দি পাওয়ার -3a and l টু দি পাওয়ার b, l টু দি পাওয়ার 2c, অসুবিধা নেই। and এখান থেকে হচ্ছে t টু দি পাওয়ার -b, t টু দি পাওয়ার -2c। ঠিক আছে তো? এবার ঠিক, ধৈর্য হারাবি না একদম, হয়েছে? এবার দেখ এখান থেকে একটা জিনিস লক্ষ্য কর, এটা আর এটাকে লক্ষ্য করতো, এদিকে তাকা, বোর্ডের দিকে সবাই তাকা, এইটা আর এইটাকে লক্ষ্য কর, কিছু একটা করলে দেখ কেটে যাচ্ছে, -b এই যে +b, যদি দুজনকে যোগও করি আমি, এই যে -b +b কেটে যাবে, -2c +2c কেটে যাবে, ঠিক না? এটা লক্ষ্য করতে হবে। তাহলে আমি যখন লিখবো তিনটে সমীকরণ, তাহলে একটা সমীকরণ দেখ এখানে কি হবে, a + c = -1, প্রথমটা, and -3a + b + 2c কত, 3। ঠিক তো? এই মাত্রা ঠিক লেখা আছে, -b, হ্যাঁ, -b -2c = -2, ঠিক লেখা আছে তো? শুধু এই দুটোকে যোগ করে দে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে দেখ এর মান চলে আসছে চট করে। শুধু এই দুটোকে করছি, প্রথম দ্বিতীয় আর তৃতীয়টা, তাহলে এখান থেকে কি পাচ্ছি বলতো, -3a = কত হচ্ছে, 3 - 2 মানে কত, 1, তাহলে a কত হচ্ছে -1/3, হ্যাঁ 4 আসছে, a সমান -1/3, ঠিক তো? হ্যাঁ, 3 - 2 মানে 1, আর এখানে আছে -3, -3, a মানে কত, -1/3। এই যে যে এর মান -1/3 আসছে না, আমি কি করে ওখানে ক্যান্সেল আউট করার সময় ভাববো যে পাওয়ার -1/3 দিলে কাটবে, এই জন্য অঙ্কটা ওই পদ্ধতিতে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো না, কেন কি আমি কি করে ভাববো যে -1/3 দিলে ক্যালকুলেশনে কাটবে, এই কারণে এটা একটা জটিল দিয়েছে, এই জন্য আমি মেন মেথডে চলে যাব যদি না হয়। আচ্ছা, এর মান হয়ে যাওয়ার পরে, আমি এটাতে বসাবো, তাহলে c এর মান চলে আসবে, a + c = -1, তাহলে এর মান বসিয়ে দেবো কত, -1/3 + c = -1, তো c হচ্ছে কত, -1 + 1/3, 3 হচ্ছে লসাগু, -3 + 1 মানে -2, c কত হচ্ছে -2/3, c এর মান চলে এলো। এবারে b এর মান এই সমীকরণে বসিয়ে দে, b এর মান চলে আসবে, এই সমীকরণে বসিয়ে দিলে কি হবে, b এর মান চলে আসবে। তাহলে এটাকে আমি মার্ক করলাম, সিটাকে আমি মার্ক করলাম, হয়েছে? এটা হচ্ছে সি, সি সমান হচ্ছে -2/3, সি এর মান। এবার হচ্ছে বি এর মান, তাই তো? মাঝের গুলো মুছে দিই, কার টোকা হয়নি, টোকা হয়ে গেছে সবার, তাহলে আমি মাঝের গুলো মুছে দিলাম। এবারে বি এর মানটা চাই না, এ হয়ে গেছে আর কি হয়ে গেছে, সি হয়ে গেছে, বি এর মান করার জন্য এইটাতে বসিয়ে দে, -b -2c = -2, তাহলে বি চাই, তাহলে -b -2, সি মানে কত, -2/3, -2/3 = -2 হলো। তাহলে -b, এটা হচ্ছে কত, +4/3 = -2,
একটু ক্যালকুলেশন করতে হবে। মাইনাস বিটাকে ওই সাইডে নিয়ে গেলাম বি, টুটাকে এই সাইডে নিয়ে এলাম 2 প্লাস 4/3, তাহলে কত হবে 3 দিয়ে 6, 6 4 10, তাহলে বি এর মান কত হচ্ছে 10/3, 10/3 হবে, হয়েছে 10/3 হলো। তাহলে এবার দেখ, এবার শোন, জি এর মাত্রা তাহলে কি আসবে, ডি টু দি পাওয়ার এ, এ মানে কত -1/3, ভি টু দি পাওয়ার বি মানে কত 10/3, 10/3, সি ডাব্লিউ টু দি পাওয়ার সি মানে -2/3। এটা উত্তর আছে। এই অঙ্ক ক্যান্সেল আউট করে হয়নি এই কারণে, এই যে পাওয়ার 10/3, ভাববি কেমন কত 10/3, যেগুলো হয়ে যাচ্ছে মুখে মুখে সেটা তো করে ফেলবে। হ্যাঁ, এখানে সমাধান এবার যেটা বলছে সমাধান জটিল হচ্ছে, ওই যে আমি দেখলাম না যে এখানে বি আর -বি, 2c আর -2c কেটে যাচ্ছে, এইটা যদি লক্ষ্য করে নিতে পারিস তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। কটা বাজে 25, কেমিস্ট্রি টিউশন আছে পরে। আরে ওখানটা টাইম গেছে কিছুটা, ঠিক আছে, ওখানটা কিছুটা টাইম গেছে বসে থেকে থেকে। তো বাংলায়, বাংলা টার্মে তো ফেসে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বইতে বইতে যে বাংলা টার্ম আছে, আমি আগে বাংলা টার্মগুলো দেখি। শোন কি বলছে, একটা কথা শোন, দুটো টার্ম হয়, ভালো করে লক্ষ্য কর, দুটো টার্ম হয়, একটা হচ্ছে কি সঠিকতা, লেখ সঠিকতা, সঠিকতা হচ্ছে কি অ্যাকুরেসি, অ্যাকুরেসি, হয়েছে, সঠিকতা মানে কি অ্যাকুরেসি, মানে ধর আমি বললাম যে একটা একটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, একটা দণ্ডের দৈর্ঘ্য কত না 5.6 সেন্টিমিটার, একটা দণ্ডের দৈর্ঘ্য কত 5.6 সেন্টিমিটার, পরীক্ষাগারে তোকে পরীক্ষাগারে মাপতে দিয়েছে, কিছু পেজ দেখার দরকার নেই, আমি যেভাবে লিখছি এরকম করে লিখ, সঠিকতা আমি হেডিং দিয়েছি, একটা দণ্ডের দৈর্ঘ্য কত 5.6 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্য। এবার তোকে স্যার বললো যে এটা মাপতে বলেছে কোনো স্কেল দিয়ে, এবার তুই কি করবি যে এর টেবিল নিচ্ছিস, ঠিক আছে, যে কি কি এর মানগুলো তুই পেয়েছিস, প্রথম প্রথম তুই দেখলি যে তোর আসছে কত 5.4, 5.4 পেলি তুই প্রথমে, ঠিক আছে, পরের বারে কত পেলি 5.5, তারপরে পেলি কত না 5.8, তারপরে হচ্ছে কত 5 হচ্ছে 9, হয়েছে 5.9, আর একটা হচ্ছে 5.3, এতগুলো তো নিয়েছিস, বললাম এতগুলো নিয়েছিস। এবারে যদি বলা হয় সঠিকতা মানে কে বেশি অ্যাকুরেট, কোনটা বেশি অ্যাকুরেট না, কোনটা বেশি অ্যাকুরেট আমরা দেখবো কি যে সঠিক মান যেটা মানে অ্যাকুরেট যেটা মান, এটাই তো কি একদম, এটা হচ্ছে সঠিক মান, এই সঠিক মানের যেটা আছে, তুই যে রিডিং গুলো নিয়েছি তার মধ্যে সবচেয়ে কাছে কে আছে 5.5, মানে এটা হচ্ছে বেশি সঠিক, একে বলে অ্যাকুরেসি, কি বললাম, একে বলে অ্যাকুরেসি। এবারে অ্যাকুরেসি এটা হলো, তুই একটা যন্ত্রের সাহায্যে মেপেছিস, এটা একটা স্কেল, আর একটা স্কেল তোকে দিয়েছে এটা মাপার জন্য, তখন তোর ডেটাগুলো আসছে কিরকম, তখন একটা হচ্ছে কি এটা ধরো স্কেল নাম্বার 2, 2 নম্বর স্কেলে তুই মেপে দেখছিস কত
যে 5.9, 5.8, 5.10, 5. আবার 8, 5. আবার ধরো 9 আছে, ঠিক, এগুলো এসছে। এবারে দুটো স্কেলের মধ্যে এবার একটা টার্ম হচ্ছে কি যথার্থতা, বা যথার্থতার আরেকটা বাংলা হচ্ছে কি সুসংহতি, মানে প্রেসিশন, ঠিক আছে, যথার্থতা। একটা টার্ম হচ্ছে কি যথার্থতা, যথার্থতা ইংরেজি হচ্ছে কি প্রেসিশন। প্রেসিশন মানে হচ্ছে আমি যে যে যন্ত্রের সাহায্যে মেপেছি তার 4টে 5টা 10টা যে ডেটা এসছে, ওই ডেটাগুলো পরস্পরের কত কাছাকাছি আছে, ওই ডেটাগুলো পরস্পরের কত কাছাকাছি আছে। দেখ দেখ আমি যদি বলি যে এখানে 5.9, 5.8, 5.10, আবার 5.8, আবার 5.9, মানে স্কেলটা, মানে আমি যে যন্ত্র ব্যবহার করছি সেখানে আমি যে মানগুলো আসছে না তারা কিন্তু পরস্পরের খুব কাছাকাছি আছে, ঠিক না, পরস্পরের খুব কাছাকাছি আছে। মানে এটা যদি আমার স্কেল হয় 5 পয়েন্ট কত নিয়েছিলাম, 5.5 তো নিয়েছি, কিন্তু এ বারবার মাপছে কোথায় 5.9, 5.8, 5.8, 5.10, মানে এর পরিমাপের মানগুলো খুব কাছাকাছি আছে, তার মানে যন্ত্রটা খুব প্রেসাইজ। কিন্তু তার মানে এই নয় যে সঠিক মান মাপছে, অ্যাকুরেট নয়। তার মানে কোনো কিছু প্রেসিশন হলে যে সেটা অ্যাকুরেসি হবে তার কোনো মানে নেই। ও বারবার ভুল মাপছে, ও বারবার ভুল মাপছে, কিন্তু ওর পরিমাপগুলো সবসময় ওই মাপটাই দেখাচ্ছে। মানে বারবার হচ্ছে কি, মানে যন্ত্রটা কি হচ্ছে প্রেসাইজড। প্রেসাইজড বলতে কি যন্ত্রটা হচ্ছে যথার্থভাবে আছে, ও ভুল মাপছে ঠিকই, কিন্তু বারবার যে ডেটাগুলো নিচ্ছে সেগুলো খুব কাছে 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 কাছে। আর এটাতে দেখ, এটা যদি আমি দেখি 5.3 কোথায় আর 5.9 কোথায়, ডিফারেন্স 5.3, 5.9, ডিফারেন্স কত, 0.6। আবার যদি বলি 5.3 আর 5.8, 0.5, তো ডিফারেন্স আছে, কিন্তু এর একটা মান সঠিক, অ্যাকুরেট আছে। তো এই স্কেলটা কিন্তু, এই স্কেলটা কিন্তু প্রেসাইজ নয়। এই স্কেলটা কি প্রেসাইজড? প্রেসাইজ নয়, কিন্তু অ্যাকুরেট মান একবার মেপে দিয়েছে, অ্যাকুরেট মান একবার মেপে দিয়েছে। তো এগুলো একটা টার্ম। এবারে আমরা কিভাবে সঠিক মান বার করি, ঠিক না, সঠিক মান কিভাবে বার করি? সঠিক মান বার করার জন্য আমাকে তো স্কেলটা দিয়ে দিয়েছে, আমাকে এই দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে। তো আমি যে ডেটাগুলো নিয়েছি, ধরো আমার প্রথম রিডিং কত এসছে L1, কত এসছে L1, আচ্ছা আমি X1 ধরে নিচ্ছি। প্রথমে কত এসছে X1, পরে কত এসছে X2, তারপরে কত এসছে X3, X4, এরকম কত এসছে X5, 5বার মেপেছি। আমি জানি না এর এর কত, এর হচ্ছে কত মানে দৈর্ঘ্য, আমাকে তো মাপতে দিয়েছে। আমি কি করব, 5বার মাপলাম কি 10বার মাপলাম, সবগুলোকে যোগ করে দেবো, কি করে দেবো, যোগ করে দেবো। এগুলোকে কি করবো, আচ্ছা এগুলোকে এ নেওয়া ভালো, এ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো আমরা কি বলি এ, এ হচ্ছে কি এ অ্যাকুরেট যেটা মান, এটা হচ্ছে কি মিন আমরা বার করি, কি বার করি, মিন, আমরা গড় মান বার করব। মিন মানে হচ্ছে গড়, মিন নয়, মিন, ঠিক আছে। A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 A5/5 হয়েছে। আমি আমি কি করব, যে যখন স্যার এটা মাপতে দিয়েছে আমি কি করলাম, 5বার দৈর্ঘ্য মাপলাম, রিডিং গুলো লিখলাম, যে 5টাকে যোগ করলাম, 5 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে স্যারকে কি বললাম, এইটা আমার কাছে এসছে রিডিং। আচ্ছা কেউ করতে পারে কি 10বার মাপতে পারে, তাহলে 10 দিয়ে যোগ করে, মানে 10বার যোগ করে কি করবো, 10 দিয়ে ভাগ করে দেবো, গড় মান চলে এলো, হয়েছে। এবারে ত্রুটি, মিন, মিন এটা হচ্ছে কি, এটা মিনটাকে আমরা কি নিই, এটাকে আমরা নিই কি এ ট্রু, ট্রু মানে হচ্ছে সঠিক, সঠিক মান। তাহলে গড় মান আমাদেরকে বার করতে হবে, ঠিক না, গড় মান বার করতে হবে। এবারে ত্রুটি কত আছে আমি জানি না, যদি আমাকে সঠিক মান, যদি আমাকে সঠিক মান দিয়ে দেয়,
তাহলে তো আমি জানবো কি যে আমার যে পরিমাপ করা মানটা সেটা সঠিক মানের কত কাছাকাছি হচ্ছে, ঠিক না? এখানে আমি কি করব, এ মিনের কিছু একটা মান তো আসবে, কিছু একটা মান আসবে। আমি যে মানগুলো ধরেছিলাম সেগুলো কত একবার বল দেখি। আমি কি কি ধরেছিলাম? 5.4, 5.5, 5.8, 5.9, 5.3 ডিভাইডেড বাই 5। এটাকে আমি একটু ক্যালকুলেটরে যোগ করে নিয়ে কত আসছে বলে দিই। ক্যালকুলেটর অ্যালাউ নেই, তবে আমি যে পদ্ধতি শেখাচ্ছি সেটা আমি ডেটাটা নেওয়ার জন্য দেখাচ্ছি। 5.5 অবশ্যই। এটা কত? 27.9/5 ডিভাইডেড বাই 5। দেখ এটা দেখ, 5.58 কত হলো? 5.58। এটা আমার কাছে কি, এটা আমার কাছে ট্রু ভ্যালু, মানে আমি পরীক্ষা করে এটা পেয়েছি, এটা আমার কাছে ট্রু ভ্যালু। এবার আমি বলছি যে প্রথম যে পরিমাপটা তার জন্য কত ত্রুটি, মানে ডেল্টা A1, তার জন্য কত ত্রুটি। আমি যদি বলি প্রথম পরিমাপটা এটা, এই পরিমাপটা মেন পরিমাপের থেকে কম না বেশি? কম। কম না বেশি? কম। তো আমি যদি এখান থেকে এটা বাদ দিই, নেগেটিভ চলে আসবে। দেখ, যদি হচ্ছে আমি -5.4 করি, কত আসছে? -0.18 চলে আসবে তো। কিন্তু আমরা ত্রুটিকে কি করব, সবসময় প্লাস নেব। কি নেব? এর এর মানটা নেব, মানে মড। তাহলে কত হবে? 0.8 হলো। আবার দ্বিতীয় ভাবে এরকম ডেল্টা A2 আসবে। কত আসবে? 5.5 থেকে 5.8 বাদ দেব, তাই না? 5.58 থেকে 5.58 থেকে 5.5 বাদ দিলাম, কত হলো? 0.08। কত হলো? এটার এটার মান যদি বার করি 0.08। এরকম করে সবগুলো ত্রুটি আসবে, এরকম করে সবগুলো ত্রুটি আসবে। সেই সবগুলো ত্রুটিকে যোগ করে আমি মিন বার করবো, মানে ডেল্টা এ মিন। কি আসবে? প্রথমটার ত্রুটি ডেল্টা A1, দ্বিতীয়টার ত্রুটি ডেল্টা A2, প্লাস তৃতীয়টার ত্রুটি ডেল্টা A3, প্লাস এরকম করে করে কি হচ্ছে? ডেল্টা A4 প্লাস ডেল্টা A5 বাই কি হবে? 5। এটা হলো কি গড় ত্রুটি, এটা হলো কি গড় ত্রুটি। হলো গড় ত্রুটি দিতে পারে, গড় ত্রুটি। তবে মানগুলো এমন ভাবে দেবে ক্যালকুলেশন তোদের ইজি হয়ে যাবে। গড় ত্রুটি হলো, আমি ধরে নিলাম এই গড় ত্রুটির মানটা কিছু একটা এসছে তো। হুম, হলো তো। এবারে আমি স্যারের কাছে গিয়ে কি দেখাবো? স্যারের কাছে দেখাবো যে এল, মানে যে ওই যে দণ্ডটা তার দৈর্ঘ্য কত, এই যে যে ট্রু ভ্যালু যেটা এসছে, ট্রু ভ্যালুটা লিখবো। তার মানে কি A2 যেটা আসছে সেটা লিখবো, লিখলাম। আর প্লাস মাইনাস, মানে কি ত্রুটি প্লাসও যেতে পারে মাইনাসও হতে পারে। মানে অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত? 5.58। 5.58 হচ্ছে কি অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা মেপেছি। ত্রুটি এখানে আমি ধরো ক্যালকুলেশন করে কিছু একটা পেলাম, কত? 0.03 পেলাম ত্রুটি। সাপোজ 0.03 ধরো আমার ত্রুটি এসছে। আমি স্যারকে দেখাবো কি যে এল ইজ ইকালস টু 5.58 প্লাস মাইনাস 0.03 সেন্টিমিটার। এর মানে কি আমার মিন মান এটা এসছে, আর ত্রুটি হচ্ছে কত? 0.03। তো এই দণ্ডটার দৈর্ঘ্য কি হতে পারে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 5.58 প্লাস 0.03, মানে 5.61 হতে পারে, অথবা 5.55 হতে পারে। মানে প্লাস প্লাস 0.3 হতে পারে, মাইনাস 0.03 হতে পারে, ঠিক না? তার মানে কোনো কিছু রিডিং আমরা কিভাবে দেখাবো? রিডিংটা দেখাবো যে ট্রু মান প্লাস মাইনাস এরর মিন। এটা হচ্ছে কি ত্রুটি, ত্রুটির গড় মান। হ্যাঁ, ওই ওই এরর নয়, ঠিক আছে? এবারে
আমি কিছু ফর্মুলা তোদেরকে বলে দেবো, তোদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই মুহূর্তে ওগুলোর প্রমাণ কিছু করছি না, সবসময় তোরা একটা হেডিং এটা এটা লিখে নিয়েছিস তো, এই টাইপের অঙ্ক দিয়ে দেবে। ধরো বললো যে একটা দণ্ডের দৈর্ঘ্য বা সময় পরিমাপ করছি, সময়ের মানগুলো হলো এরকম 5টা দিয়ে দিয়েছে, দিয়ে বললো যে সময় পরিমাপের ত্রুটি নির্ণয় করো, শুধু ত্রুটি বলেছে। তখন কি করবি? 5টাকে যোগ করবি, 5 দিয়ে ভাগ করবি, 5টাকে যোগ করবি, 5 দিয়ে ভাগ করবি, তাহলে কি হবে? এ মিন চলে আসবে, ওটা হলো কি সঠিক মান। প্রথম টাইমটা থেকে ওই মানটাকে বাদ দিবি, দিলে প্রথমটা ত্রুটি চলে আসবে। দ্বিতীয় মান থেকে ওই যে গড় মানটা যেটা আসছে বাদ দিবি, দ্বিতীয় ত্রুটি চলে আসবে। এরকম তৃতীয় পরিমাপের জন্য ত্রুটি, চতুর্থ পরিমাপের জন্য ত্রুটি, এরকম সবগুলোর জন্য ত্রুটি বার করবে। সবগুলোর জন্য ত্রুটি বার করলে কটা ত্রুটি আসবে? 5টা। 5টা রিডিং এর 5টা ত্রুটি আসবে। দেখ, 5টা টাইম ধরো দেওয়া আছে, বললো যে একটা ঘড়ির স্টপ ওয়াচের সাহায্যে আমি পরিমাপ করছি সময়, 5 বার রিডিং নিয়েছে, 5টা টাইম দিয়ে বলেছে এই পরিমাপের ত্রুটি কত হবে। প্রশ্নটা এরকম। তোর প্রথম কাজ কি হবে? যে 5টা টাইমকে যোগ করবি, দিয়ে 5 দিয়ে ভাগ, ওটা গড় মান, ওটাই আমার কাছে সঠিক মান, ওটা আমার কাছে সঠিক মান। এবার প্রথম পরিমাপ যেটা এসছে, সেই প্রথম পরিমাপ থেকেই গড় মানটাকে বাদ দিবি, বা গড় মান থেকে প্রথমটাকে বাদ দিবি, মোটামুটি ওদের মধ্যে ডিফারেন্স যেটা আসবে সেটা প্লাস আসুক কি মাইনাস আসুক, আমাদেরকে নিতে হবে কি প্লাস। তাহলে প্রথম পরিমাপের ত্রুটি চলে এলো, দ্বিতীয় পরিমাপেরও ত্রুটি আমি বার করে নিলাম, তৃতীয়টারও ত্রুটি এরকম বার করলাম, এরকম করে 5টা ত্রুটি আসবে। 5টা ত্রুটিকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় ত্রুটি চলে আসবে, ওটাই হচ্ছে কি পরিমাপের ত্রুটি। হলো? আচ্ছা, একটা হেডিং দে যে ত্রুটি সবসময় কি হবে? যোগ হবে। কি হবে? ত্রুটি সব সময় যোগ হয়। ত্রুটি সবসময় যোগ হয় মানে কি? যে ত্রুটি কখনো বিয়োগ হয় না। মানে ত্রুটি মানে কোনো কিছু যদি আমি পরিমাপ করি যে এর ত্রুটি তার ত্রুটি, ধরো আমি বললাম যে দুটো সংখ্যা, একটা হচ্ছে এ, তো এটা একটা পরিমাপ, তো ধরো ধরো আমি বললাম যে এক্স, এটা ধরো এর এর সঠিক মান এক্স, এর প্লাস মাইনাস ত্রুটি কত? ডেল্টা এক্স হলো। আর এটা ধরো ওয়াই, এর সঠিক মান ওয়াই, প্লাস মাইনাস ডেল্টা ওয়াই, মানে কি? এটা এর ত্রুটি, এটা এর ত্রুটি হলো। এবার আমাকে যদি বলে যে এক্স প্লাস ওয়াই এর ত্রুটি কত হবে, মানে আমি যোগ করলাম, এই যোগফলের ত্রুটি কত হবে জানিস? এর ত্রুটি কত? ডেল্টা এক্স, এর ত্রুটি কত? ডেল্টা ওয়াই। এক্স প্লাস ওয়াই এর ত্রুটি কত হলো? ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, ফার্স্ট। সেকেন্ড, যদি বলে এক্স মাইনাস ওয়াই এর ত্রুটি কত হবে বলতো? এটাই হবে ডেল এক্স প্লাস ডেল ওয়াই। মানে ত্রুটি সবসময় যোগ হবে, কি প্লাস হোক কি মাইনাস হোক, একদম ক্লিয়ার। যোগ হোক কি বিয়োগ হোক, ত্রুটি সবসময় কি হবে? যোগ হবে, ত্রুটি কখনোই বিয়োগ হবে না। ত্রুটি ইংরেজি এরর, ত্রুটি সবসময় কি হবে? যোগ হবে। আছে তো? ব্যাস এই পর্যন্ত থাকছে। এরপরে চল, এখানে থাকছে এই পর্যন্ত ত্রুটি দুটোর যোগফল এর আর বিয়োগফলের ত্রুটি আমি বলে দিয়েছি। এরপরে কি আসবি তোরা? কে কে যাবি না স্কুল? আর কে যাবি না? তাহলে এক কাজ করবো, আমি বাড়িতে করে দেবো, ঠিক আছে? বাড়িতে করে ছেড়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি পার্টটা ভিডিও করে আজকেরই ছেড়ে দেবো বাড়িতে। চল, এই পর্যন্ত থাকছে।